বিবিসি বাংলা। এখন রাত 10:30। একটু পরেই শুনবেন সর্বশেষ বিশ্ব সংবাদ। আপনারা বিবিসি শুনছেন ঢাকায় FM 100, সিলেটে 88.8, রংপুরে 88.8। আপনারা যেখানে আছেন বিবিসি আপনার সাথেই আছে। তীব্র সমালোচনার মুখে ওয়াশিংটনে মোতায়েন ন্যাশনাল গার্ড সৈন্যদের প্রত্যাহারের নির্দেশ দিয়েছেন প্রেসিডেন্ট ট্রাম্প। ওদিকে ইউরোপের অনেক বড় বড় শহরে হাজার হাজার মানুষ আজ বর্ণবাদ বিরোধী বিক্ষোভে অংশ নিয়েছেন। বাংলাদেশে অফিস, দোকান, জনপরিবহনে সামাজিক দূরত্ব কতটা মানা হচ্ছে? আমাদের অফিসে ওই রকম ব্যবস্থা নেই যে সোশ্যাল ডিস্টেন্সিং মেনটেন করে আমরা ডিউটি করব। বা লিফটটাও তো অনেকে ইউজ করছে। তো লিফটের দারোয়ান কিন্তু সারাদিনই অনেকের কন্টাক্টেই আসতেছে। বাংলাদেশে 15% গার্মেন্টস শ্রমিক সাময়িকভাবে কাজ হারাতে পারেন, আর শেষে রয়েছে ইতিহাসের সাক্ষী। তবে সবকিছুর আগে এখনকার মতো সর্বশেষ বিশ্ব সংবাদ। বিবিসি বাংলা বিশ্ব সংবাদ পড়ছি মানসী বড়ুয়া। ওয়াশিংটন থেকে ন্যাশনাল গার্ড সৈন্যদের প্রত্যাহারের ঘোষণা দিয়েছেন প্রেসিডেন্ট ট্রাম্প। মিনিয়াপলিসে পুলিশের হেফাজতে জর্জ ফ্লয়েড নামে এক কৃষ্ণাঙ্গ আমেরিকানের মৃত্যুর প্রতিবাদে বিক্ষোভ সামাল দিতে মিস্টার ট্রাম্প ন্যাশনাল গার্ড মোতায়েনের নির্দেশ দিয়েছিলেন। তিনি আজ এক টুইটে বলেন, রাজধানীতে সবকিছুই এখন নিয়ন্ত্রণে। দেশের অন্য জায়গা থেকে নিয়ে এসে ওয়াশিংটনে ন্যাশনাল গার্ডের 4000 সদস্য মোতায়েন নিয়ে ব্যাপক বিতর্ক হয়েছে। ওদিকে জর্জ ফ্লয়েড হত্যার প্রতিবাদে ইউরোপ জুড়ে আজও বিক্ষোভ হচ্ছে। করোনা ভাইরাস সংক্রমণের আশঙ্কায় সমাবেশের বিরুদ্ধে সরকারের পরামর্শ সত্ত্বেও হাজার হাজার মানুষ লন্ডনে মার্কিন দূতাবাসের বাইরে জমা হয়েছে। মাদ্রিদে বিক্ষোভে বর্ণবাদের বিরুদ্ধে বিভিন্ন স্লোগান লেখা প্ল্যাকার্ড নিয়ে কয়েক হাজার মানুষ জড়ো হয়। কোপেনহেগেন এবং ব্রাসেলসেও বিক্ষোভ হচ্ছে। চীনে করোনা ভাইরাসে প্রথম মৃত্যুর পর গত 5 মাস বিশ্বজুড়ে এই রোগে মৃত্যুর সংখ্যা 4 লাখ ছাড়িয়ে গেছে। 1/4 বেশি মারা গেছে যুক্তরাষ্ট্রে। ব্রাজিল এবং ইউরোপের কিছু দেশেও অনেক মানুষ মারা গেছে। বিশ্বজুড়ে এখন পর্যন্ত প্রায় করোনা ভাইরাসে আক্রান্ত 70 লাখ মানুষ শনাক্ত হয়েছে। বিশ্বব্যাংকের প্রধান করোনা ভাইরাস মহামারীকে বিশ্ব অর্থনীতির জন্য এক বিধ্বংসী আঘাত বলে বর্ণনা করে বলেছেন, এটি শত কোটি মানুষের জীবিকার ওপর প্রভাব ফেলেছে। বিবিসিকে দেওয়া এক সাক্ষাৎকারে ডেভিড ম্যালপাস অর্থনীতিকে পুনরুজ্জীবিত করতে একটি নতুন ব্যবস্থা চালুর জন্য সরকারগুলোর প্রতি আহ্বান জানিয়েছেন। 4 জন সরকারি কর্মচারী মিলে একটি মৃতদেহ খাদে ফেলে দেওয়ার এক ঘটনার তদন্তের নির্দেশ দিয়েছেন দক্ষিণ ভারতের পন্ডিচেরির কর্মকর্তারা। সোশ্যাল মিডিয়ায় এই ঘটনার একটি ভিডিও ক্লিপ ছড়িয়ে পড়েছে, যেখানে দেখা যাচ্ছে ব্যক্তিগত সুরক্ষার পোশাকে আবৃত সরকারি কর্মচারীরা ওই মৃতদেহটি খাদে নিক্ষেপ করছেন। সিরিয়ায় রাতভর বিমান হামলায় ইরান সমর্থিত 12 জন যোদ্ধা মারা যাবার খবর পাওয়া গেছে। ব্রিটেন ভিত্তিক সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস সংস্থা বলছে, দেশের পূর্বাঞ্চলে ডিয়ার আল জুয়ার প্রদেশ লক্ষ্য করে এই হামলা চালানো হয়। পরিক্রমায় আপনাদের স্বাগত জানাচ্ছি শাকিল আনোয়ার। আপনাদের জানিয়ে রাখি, আজকের পরিক্রমার ম্যাগাজিনে রয়েছে ইতিহাসের সাক্ষী। 1979 সালের ডিসেম্বরে আফগানিস্তানে সোভিয়েত সামরিক অভিযানের স্মৃতিচারণ শুনবেন আজ। করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে বাংলাদেশে গত 24 ঘন্টায় 42 জনের মৃত্যু হয়েছে। এর আগে একদিনে এত কোভিড রোগী বাংলাদেশে মারা যায়নি। নতুন করে শনাক্ত হয়েছেন 2743 জন। উঁচু মাত্রায় ভাইরাস সংক্রমণের মধ্যেই গত রোববার সাধারণ ছুটি শেষ করে এবং বিধি নিষেধ শিথিল করে অফিস, আদালত, দোকানপাট, গণপরিবহন খুলে দেওয়া হয়েছিল। কিন্তু গত 1 সপ্তাহ ধরে এসব জায়গায় সামাজিক দূরত্ব বা অন্যান্য স্বাস্থ্য বিধির শর্ত কতটা মানা হচ্ছে, কিভাবে চলছে অফিস, দোকান, জনপরিবহন, এ নিয়ে ঢাকা থেকে সাইয়েদ আক্তার। সরকারি বেসরকারি অফিস চালু হবার 1 সপ্তাহ পরে দেখা যাচ্ছে রাস্তায় গণপরিবহনের সংখ্যা অনেক বেড়েছে, কিন্তু লোকাল বাসগুলোতে যাত্রীর সংখ্যা কম।
তবে যাত্রীদের বেশিরভাগই মাস্ক পরে রয়েছেন। মহাখালী, তেজগাঁ, মতিঝিল ও গুলশানের মতো অফিস পাড়া ও সংলগ্ন এলাকাতেই যানবাহন বেশি। মতিঝিলে রীতিমতো জ্যামে পড়তে হলো। তবে অফিসগুলোর প্রবেশ মুখে এখনও সুরক্ষা ব্যবস্থার কড়াকড়ি কম। সামাজিক দূরত্বের বিধান মানায় অফিস এবং রাস্তাঘাট সবখানেই ঢিলেঢালা ভাব। ঢাকার একটি প্রযুক্তি বিষয়ক প্রতিষ্ঠানে কাজ করেন মহসিনা সুরভি। সাধারণ ছুটি শেষ হবার এক সপ্তাহ পরেও নিজের অফিসের সুরক্ষামূলক ব্যবস্থা নিয়ে পুরোপুরি সন্তুষ্ট নন তিনি। বলছিলেন, কেবল তার নিজের অফিসেই নয়, ভবনের অন্য প্রতিষ্ঠানেও কর্মীদের মধ্যে সরকার নির্দেশিত স্বাস্থ্যবিধি মানার প্রবণতা কম। আমাদের অফিসের স্পেসটা এমনিতেও আমাদের এমপ্লয়িজ অনুযায়ী একটু কনজেস্টেড হয় আমাদের জন্য। আমাদের অফিসে ওই রকম ব্যবস্থা নেই যে সোশ্যাল ডিস্টেন্সিং মেনটেন করে আমরা ডিউটি করব। মেইন বিল্ডিং এর যে এন্ট্রান্সটা, সেখান থেকে আপনার স্যানিটাইজ করে ওরকম করার ব্যবস্থা নেই। বা লিফটটাও তো অনেকে ইউজ করছে। তো লিফটের দারোয়ান কিন্তু সারাদিনই অনেকের কন্টাক্টেই আসতেছে। এদিকে ঢাকার মহাখালী, গুলশান এবং মতিঝিল এলাকার বেশিরভাগ অফিসে ঢোকার মুখে ব্লিচিং পাউডার ভেজানো পাপোশ, হাতে ধরা থার্মালে তাপমাত্রা মাপার ব্যবস্থা, হাতে স্যানিটাইজার দেওয়ার ব্যবস্থা বাইরে থেকেই দেখা যায়। কোনো কোনো প্রতিষ্ঠানে জীবাণুনাশক টানেলের ব্যবস্থাও রয়েছে, তবে সেগুলো মূলত বহুজাতিক বা আন্তর্জাতিক সংস্থার অফিস। সরকারি অফিস ও রাষ্ট্রায়ত্ত ব্যাংকগুলোর প্রবেশ মুখে সুরক্ষায় অতটা কড়াকড়ি দেখা যায়নি। সেই সঙ্গে ব্যাংকে ঢোকার জন্য গ্রাহকদের সারিতেও সামাজিক দূরত্ব মানতে কমই দেখা গেছে। তবে রাস্তায় নামা লোকের ভিড় মূলত অফিস কেন্দ্রিক, যে কারণে শহরের শপিং মলগুলো খুললেও সেখানে একেবারেই ভিড় নেই। এদিকে শহরের মধ্যে চলাচল করা লোকাল বাসের মালিক ও শ্রমিকেরা বলছেন, বাস চালু হলেও যাত্রী খুবই কম। বলছিলেন মিরপুর 12 নম্বর থেকে সদরঘাট পর্যন্ত যাওয়া বিহঙ্গ পরিবহনের একজন সুপারভাইজার মোহাম্মদ বশির উদ্দিন। যাত্রী কম, অনেক কম, যাত্রী অনেক কম। আমাদের 45টা সিট, আমরা 22 জন লোক আনি, একবারে একজন আনি না। এখন 22 জন হয় না, 15 জন, 10 জন, 12 জন, 8 জন এরকম। দুই এক সময় একজন হয়, দুই একটা স্টপেজে, সব স্টপেজে না। ড্রাইভার স্টাফ অপরজনের ওই যে মাথায় ওই টুপি থাকে, হ্যান্ড গ্লাভস থাকে, এবারে ওই হ্যান্ড স্যানিটাইজার গাড়িতে স্প্রে করে পড়তে ফিরে আবার যাত্রী উঠলে হাতে ভাই দিয়ে দেয়। স্টাফরা তো মনে করেন এক একজনে এই গাড়ি কেউ ফল বেছে, কেউ ডিম বেছে, কেউ তরকারি বেছে, এক একজন এক এক দিকে লাগিয়ে গেছে কাজে। আর লাইনম্যান সুপারভাইজার যারা, এরা তো বসে ধার করলে বুঝে ধরে খাইছে। ড্রাইভার স্টাফ অনেকে বাড়ি চলে গেছে, আসে নাই, গাড়ি অনেক বসা, সব গাড়ি চলে না। এদিকে ঢাকা থেকে দূরপাল্লার বাস ছেড়ে যাবার ক্ষেত্রেও যাত্রী সংখ্যা অনেক কমে গেছে বলে জানাচ্ছেন পরিবহন সংস্থার মালিক ও শ্রমিকেরা। গাবতলী ও মহাখালী বাস টার্মিনালের কয়েকটি পরিবহন সংস্থার প্রতিনিধিদের সঙ্গে কথা বলে জানা গেছে, যাত্রী কমে যাওয়ার কারণে বাসের ট্রিপ সংখ্যা কমিয়ে দেওয়া হয়েছে। যাত্রী কমেছে বিমান সংস্থাগুলোতেও। যাত্রী স্বল্পতার কারণে অভ্যন্তরীণ রুটে গত 7 দিনের মধ্যে 5 দিনই বিমানের সব ফ্লাইট বাতিল করা হয়। বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের উপমহাব্যবস্থাপক তাহেরা খন্দকার বলেন, যাত্রী স্বল্পতার কারণে আগামীকাল পর্যন্ত বিমানের সব ফ্লাইট বাতিল করা হয়েছে। 1 জুনে কিন্তু আমাদের 7টা ফ্লাইট ছিল, সৈয়দপুর, সিলেট এবং চিটাগাং। তারপর দিন 6টা করা হলো, তারপর থেকে 4টা শিডিউল করা হলো। তো প্রথম দিন শুধুমাত্র সৈয়দপুরে ফ্লাইট পাঠানো হয়েছিল, যাওয়ার সময় 4 জন যাত্রী পাওয়া যায় এবং আসার সময় 20 জন আসে। তারপরে ফ্লাইটগুলোতে অ্যাসেসমেন্টে দেখা গেছে টিকিট বিক্রির হার খুবই কম ছিল, সে কারণে বিমান কর্তৃপক্ষ আগামীকাল পর্যন্ত সব ফ্লাইট ক্যান্সেল রেখেছে। তবে বিমানের মতো যাত্রী স্বল্পতায় ফ্লাইট বাতিল করতে হয়নি বেসরকারি সংস্থাগুলোকে। তবে এখনও নিতান্ত প্রয়োজন না হলে কেউ ভ্রমণ করছেন না। স্বাভাবিক সময়ের মতো যাত্রী সংখ্যা হতে এখনো বেশ কিছুদিন সময় লাগবে বলেই মনে করেন সংশ্লিষ্ট ব্যক্তিরা। সৈয়দ আক্তার। বাংলাদেশে 15% পোশাক শ্রমিক সাময়িকভাবে চাকরি হারাতে পারেন বলে জানিয়েছেন পোশাক রপ্তানিকারকদের সমিতি বিজিএমই এর একজন সহসভাপতি। এ মাস থেকেই বাধ্য হয়ে শ্রমিক ছাঁটাই করতে হতে পারে বলে সমিতির প্রেসিডেন্টের এক বক্তব্যের 3 দিন পর আজ তা পুনর্ব্যক্ত করা হলো। অন্যদিকে পোশাক খাতের একটি শ্রমিক সংগঠন বলছে, করোনা ভাইরাস মহামারী শুরুর পর থেকে 70,000-এর মতো শ্রমিক ইতিমধ্যেই ছাঁটাই হয়েছেন। ঢাকা থেকে শাহনাজ পারভীন। পোশাক কারখানা মালিকদের সংগঠন বিজিএমইএ শ্রমিক ছাঁটাইয়ের আনুষ্ঠানিক ঘোষণা না দিলেও সংগঠনের প্রধান যখন প্রকাশ্যে এমন মন্তব্য করেন, সেটিকে আমলে না নিয়ে উপায় নেই বলছে শ্রমিক নেতৃবৃন্দ। গার্মেন্টস শ্রমিক ট্রেড ইউনিয়ন কেন্দ্র বলছে, করোনা ভাইরাস মহামারী শুরুর পর থেকে যেসব কারখানায় আন্দোলন হয়েছে, সেসব জায়গা থেকে পাওয়া তথ্যের ভিত্তিতে তারা জেনেছেন ইতিমধ্যেই 70,000-এর মতো শ্রমিক ছাঁটাই হয়েছেন এবং তারা তার একটি তালিকা তৈরি করেছেন।
লকডাউন শুরু হওয়ার সাথে সাথে সাধারণ ছুটির পর থেকেই শ্রমিক ছাঁটাই শুরু হয়, এটা আমরা সিরিয়াসলি অ্যাড্রেস করি তখন থেকেই আর কি। তো লেআউট এবং শ্রমিক ছাঁটাইয়ের এক পর্যায়ে হচ্ছে গভর্নমেন্ট ইন্টারভেন করতে বাধ্য হয়, যদিও তখন অনেক ছাঁটাই করে ফেলেছিল। সেই সময় থেকে এখন পর্যন্ত হিসাব করে দেখেছি ঈদের পর পর্যন্ত প্রায় 70,000-এর উপরে ছাঁটাই হয়েছে শ্রমিকরা। এবং রুবানা হক যে বক্তব্যটা দিয়েছেন এর মধ্যে একটা চরম উস্কানি আছে, তাতে করে শ্রমিকরা ক্ষুব্ধ হওয়া এবং রাস্তায় নেমে যাওয়া, যখন বাংলাদেশে করোনার গ্রাফ চতুর্থ দিকে বাড়ছে, মৃত্যুর সংখ্যা বাড়ছে, তখন সেটা করা খুবই অন্যায় এবং তীব্র প্রতিবাদ করি। জলি তালুকদার অভিযোগ করছেন, বাজেটকে সামনে রেখে আরও বড় আকারের প্রণোদনা পাওয়ার জন্য বিজিএমইএ ইচ্ছে করে সমস্যা তৈরি করছে। অন্যদিকে শ্রমিক ছাঁটাইয়ের আশঙ্কার মধ্যেই বিজিএমইএর সভাপতির বক্তব্যের পর আজ সংগঠনটির একজন সহসভাপতি আরশাদ জামাল বিবিসিকে জানিয়েছেন, পুরো পোশাক খাতের 30% কার্যাদেশ বাতিল হওয়ায় কিছু কারখানায় আংশিক কাজ চালানোর চিন্তাভাবনা চলছে। তাতে পোশাক খাতের 15% মতো শ্রমিক সাময়িক লে অফ হতে পারেন। তবে তিনি মনে করছেন সেপ্টেম্বরের মধ্যে সবাই আবার কাজে যোগ দিতে পারবেন, তেমন আশা তারা দেখছেন। প্রচুর বায়াররা আবার নতুন করে কিন্তু রিভার্স করবে, তখন তারা এস্টিমেট করবে যে আমার যদি 60% কার্যাদেশ বহাল থাকে তাহলে 60% প্রোডাকশন ক্যাপাসিটি রাখতে হবে, এবং তাদের প্রোডাকশন প্ল্যানিং এবং প্রজেকশন সবার উৎপাদনশীলতা একরকম হয় না, এবং একই ধরনের প্রোডাক্ট বানায় না সবাই। মনে হয় 10 থেকে 15% শ্রমিকের সম্ভাবনা আছে, যেটা আংশিকভাবে সাময়িক, যেটা আশার আলো। মে মাসের মাঝামাঝি থেকে প্রায় 2 সপ্তাহের অধিক কিন্তু ইউরোপিয়ান ইউনিয়নের মার্কেটগুলি খোলা শুরু করেছে, এবং সেখান থেকে তারা যে এ পর্যন্ত আলামত দিচ্ছে, এবং আমেরিকার নির্দিষ্ট কতগুলি ক্রেতা যে আলামত দিচ্ছে, কার্যাদেশগুলি আবার ফিরে আসারও একটা সম্ভাবনা দেখা যাচ্ছে। সেপ্টেম্বরে কিন্তু যারাই সাময়িকভাবে ছাঁটাই হবে তারা প্রত্যেকেই আবার ফিরে আসার খুব সম্ভাবনা আমি দেখি। করোনা ভাইরাস সংক্রমণ বৃদ্ধি পাওয়ার সাথে সাথে সরকার ঘোষিত সাধারণ ছুটির সময়ও বাংলাদেশে বহু কারখানায় বকেয়া বেতনের দাবিতে এবং ছাঁটাইয়ের প্রতিবাদে বিক্ষোভ হয়েছে। সরকার ইতিমধ্যেই শ্রমিকদের বেতন দিতে হবে সেই শর্তে পোশাক শিল্প মালিকদের 2% হারে সুদে 5,000 কোটি টাকা ঋণ হিসেবে দিয়েছে, যার পুরোটা অবশ্য এখনো দেয়া হয়নি। তবে বিজিএমইএ প্রধানের বক্তব্যের পর নতুন করে শ্রমিক ছাঁটাইয়ের প্রসঙ্গ উঠলেও সরকারের তরফ থেকে সে নিয়ে কোনো আনুষ্ঠানিক বক্তব্য আসেনি। এমনকি শ্রম মন্ত্রণালয় থেকেও বক্তব্য শোনা যায়নি। তবে বাণিজ্য মন্ত্রী টিপু মুনশি জানিয়েছেন, দুর্যোগময় পরিস্থিতির সময় শ্রমিক ছাঁটাই করা উচিত নয় বলে তিনি ব্যক্তিগতভাবে মনে করেন। আমি তো মনে করি যে এখন সমস্যা যাচ্ছে, বাট ছাঁটাই করতে হবে এটা নয়, এবং সরকার তো সাহায্য করছে, লোন দিয়েছে 2% সার্ভিস চার্জ দিয়ে। আরো সামনে প্রয়োজন যদি হয় তেমনটা, তাহলে চিন্তা করবে। কেন শ্রমিকদের এই সময় ছাঁটাই করলে পরে তারা বাঁচবে কেমন করে? এই সময়টা একটু সামাও ম্যানেজ করতে হবে। কষ্ট করলে পরেও হয়তো কাজ কম থাকার কারণে ব্যবহার কম হবে শ্রমিক, তাই বলে তাদেরকে ছাঁটাই করে দেওয়া হবে সেটার সাথে আমি একমত নই। বায়াররা আবার তারা স্টার্ট করেছে নেগোশিয়েট করা, প্রেসিং করা, এরকম আমার কাছে সেরকমই খবর আছে। তার জন্য আমি উদ্বিগ্ন নই। আমি মনে করি একটু এই সমস্যাটা সাময়িক এবং আমরা ওভারকাম করতে পারবো। ওদিকে বিজিএমইএর সহসভাপতি জানিয়েছেন, 334টি ছোট কারখানা তাদের কাছে আপদকালীন সহায়তা চেয়েছে। তিনি বলছেন 70,000 নয়, এই কারখানাগুলোতে আনুমানিক 15,000-এর মতো শ্রমিক কাজ হারিয়েছেন। শাহনাজ পারভীন। সীমান্ত বিরোধ নিয়ে ভারত এবং চীনের মধ্যে গতকাল সামরিক স্তরে বৈঠকের পর দিল্লি আজ এক বিবৃতিতে বলেছে দুই দেশই এই সংকটের শান্তিপূর্ণ সমাধান চাইছে। তবে ভারতের সামরিক বিভিন্ন সূত্র উদ্ধৃত করে দিল্লি থেকে আমাদের সংবাদদাতা শুভজ্যোতি ঘোষ বলছেন, লাদাখ সীমান্তের এই বিরোধ যে খুব তাড়াতাড়ি মিটবে না সেটা গতকাল দুপক্ষের অনড় অবস্থান থেকে অনেকটা পরিষ্কার হয়ে গেছে। সীমান্ত নিয়ে পারমাণবিক শক্তিধর দুই দেশের মধ্যে নতুন দফার এই বিরোধ কতটা বিপজ্জনক চেহারা নিয়েছে, এর সমাধানই বা কতটা সহজ হবে, এ নিয়ে কথা বলেছিলাম কুয়ালালামপুরে মালয় বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউট অফ চায়নার অধ্যাপক ডক্টর সৈয়দ মাহমুদ আলীর সাথে, যিনি চীন ভারত সীমান্ত নিয়ে একটি গবেষণাধর্মী বইও লিখেছেন। সংকট কিন্তু 50-এর দশক থেকে চলছে, কেননা চীনারা ব্রিটিশ সাম্রাজ্যের আঁকা যে সীমান্ত রেখা সেটা তারা কোনোদিনই মেনে নেয়নি। দুপক্ষের যে সীমান্ত চিহ্নিতকরণ ম্যাপ রয়েছে তার মধ্যে কোনো মিল নেই, কোনো পক্ষই তা মানছে না। আর গত 10 বছরে ভারত সরকার তাদের নিয়ন্ত্রণাধীন এলাকায় বেশ কিছু রাস্তা নির্মাণ করেছেন এবং বিমান বন্দর নির্মাণ করেছেন। সেনাবাহিনী বেশ কয়েকটি ডিভিশন তারা মোতায়েন করেছেন সে এলাকায়,
আমার ধারণা, আমি চীনের বক্তব্য বিবৃতি থেকে যতটুকু বুঝি, যে তারা মনে করে যে ভারত গত কয়েক বছরে বিরোধ যে এলাকায় চলছে সে এলাকায় ভারত যেখানে সামরিক প্রস্তুতি নিয়েছে, সেই প্রস্তুতির কারণে চীনারা কিছুটা ইনসিকিউরিটি বা নিরাপত্তাহীনতা বোধ করছে এবং সেটার মোকাবেলা করার জন্যই তারা বেশ শক্ত ব্যবস্থা নিয়েছে। ডোকলামে যা হয়েছিল 2017 সালে, তার থেকে তারা এটুকু বুঝতে পেরেছে যে তারা যখন সড়ক নির্মাণ করে ভারত সেটার বিরোধিতা করবে, কিন্তু ভারত যখন সড়ক নির্মাণ করছে তখন সেটা চীনারা সেটার বিরুদ্ধেও রুখে দাঁড়াতে পারবে না। এই যে দৃষ্টিভঙ্গি, এটা চীনারা মানতে রাজি নয়। তো যে সংকট এটাকে কেন্দ্র করে তৈরি হয়েছে সেটা কতটা বিপজ্জনক বলে আপনি মনে করছেন? যদি রাজনৈতিকভাবে বা কূটনৈতিকভাবে এই সমস্যার সমাধান সম্ভব না হয়, তাহলে কিন্তু একটা ছোটখাটো যুদ্ধ হবার আশঙ্কা অবশ্যই এখন বেড়ে গেছে। কেন আপনি এটা মনে করছেন কেন? কারণ দুটো দেশ এখন অর্থনীতি নিয়ে তাদের প্রধান চিন্তা ভাবনা, এবং মানে দুপক্ষ থেকে যে সমস্ত কথাবার্তা শোনা যাচ্ছে এখন পর্যন্ত, যে তারা সংকটকে অতটা বিপজ্জনক পর্যায়ে নিয়ে যেতে চান না, কিন্তু আপনি কেন মনে করছেন যে সেই অবস্থাও তৈরি হতে পারে? আমি এর জন্য মনে করছি যে 5 বছর আগেও তিব্বতে চীনের এবং অরুণাচল প্রদেশ এবং লাদাখ এবং সিকিম এলাকায় ভারতের সে ধরনের যুদ্ধ করার সক্ষমতা ছিল না যে ক্ষমতা এখন তাদের হয়েছে। দুপক্ষই এখন পার্বত্য এলাকায় বেশ লম্বা মেয়াদে, দীর্ঘমেয়াদে যুদ্ধ করার ব্যবস্থা, রসদ, জনবল এবং অস্ত্র, সেনাবাহিনীর বলুন, বিমান বাহিনীর বলুন, সেগুলো তারা মোতায়েন করেছে দুপক্ষই। 5 বছর আগেও সেগুলো তাদের সেখানে ছিল না। কাজেই যদি কোনো ধরনের সংকট দেখা দেয়, যুদ্ধ করার ক্ষমতা তাদের হয়েছে, যেটা আগে ছিল না। সেজন্য আমি মনে করি আশঙ্কাটা আগের তুলনায় বেশি। যে বৈঠকটা হলো গতকালকে, সেখান থেকে যে কিছু হয়েছে বলে বোঝা যাচ্ছে না। সামনের দিনগুলোতে আপনি কি মনে করছেন কি হতে পারে? ইংরেজিতে বলা হয় ফ্যাক্টস অন দ্য গ্রাউন্ড, অর্থাৎ ভূমিতে যে বাস্তবতা রয়েছে তা হলো একটি বিতর্কিত সীমারেখা। সেই সীমারেখা কোনো পক্ষই মানছে না। দ্বিতীয়ত, দুপক্ষই অতীতে লড়াই করেছে এবং বর্তমানেও লড়াইয়ের জন্য প্রস্তুতি নিয়েছে। তার মানে এই না যে তারা এক্ষুনি যুদ্ধে নামবে। কেউই আসলে যুদ্ধ করতে চায় না, চীনও চায় না, ভারতও চায় না। কিন্তু ভূমিতে যে সৈন্যরা প্রহরায় নিয়োজিত, তাদের মধ্যে যে বিরোধ হয়েছে এবং হয়ে চলেছে, সেই বিরোধ যদি উপরের পর্যায় থেকে কূটনৈতিকভাবে, রাজনৈতিকভাবে নিয়ন্ত্রণ না করা হয়, তাহলে যুদ্ধের আশঙ্কা থেকে যায়। যুদ্ধ বলতে আমি বোঝাচ্ছি না চীন ভারত যুদ্ধ। তাহলে কি আপনি মনে করছেন যে রাজনৈতিক পর্যায়ে বা কূটনৈতিক পর্যায়ে দুই দেশের ভেতরে একটা দূরত্ব বা অনাস্থা এখনো বিরাজ করছে, যাতে করে আমি মনে করি দুপক্ষের মধ্যে একটা অনাস্থা বিরাজ করছে এবং এটা আরো ঘনীভূত হয়েছে। ঘনীভূত হবার একটা কারণ, চীন দেখছে যে পাশ্চাত্যের দেশগুলো, বিশেষ করে যুক্তরাষ্ট্র এবং ইউরোপের দেশগুলো চীনের বিরুদ্ধে নানা বিষয়ে সমালোচনা সোচ্চার হয়েছে এবং চীনের আশেপাশের সমুদ্র এলাকায় সামরিক প্রস্তুতিও নেওয়া হয়েছে। তার সঙ্গে সঙ্গে চীন এটাও দেখছে যে গত কয়েক বছর ধরে, 1 দশক ধরে বলা যায়, ভারত ক্রমশই যুক্তরাষ্ট্রের সঙ্গে হাত মিলিয়ে, জাপানের সঙ্গে এবং অস্ট্রেলিয়ার সঙ্গে হাত মিলিয়ে সামরিক প্রস্তুতি নিচ্ছে এবং অন্তত একদিকে তারা সেই যুদ্ধের আশঙ্কা কমানোর জন্য, যেটাকে ডিটারেন্স বলা হয় বা যুদ্ধ নিরোধক যে ব্যবস্থা, সেটা নেবার তারা চেষ্টা করছে। সেখানে তারা বাণিজ্য বাড়িয়েছে, কূটনৈতিক যোগাযোগ বাড়িয়েছে, সামরিক প্রস্তুতি নিয়েছে। যুক্তরাষ্ট্রের সঙ্গে যুদ্ধ হওয়া চীনের জন্য মানে দেশ বিধ্বংসী একটা পদক্ষেপ হবে। কিন্তু ভারতের সঙ্গে দুর্গম পার্বত্য এলাকায় যুদ্ধ হলেও সেটা সীমিত থাকার একটা সম্ভাবনা রয়েছে। কাজেই তারা এমন ব্যবস্থা নেবে যাতে করে অন্তত ভারত চীন একটা স্থিতিশীল পরিবেশে ফেরত যাবে। সেজন্যই তারা কিছুটা শক্তি হয়তো দেখাবে এখানে। ডক্টর সৈয়দ মাহমুদ আলী। এবারে আজকের ম্যাগাজিন। ইতিহাসের সাক্ষী। 1979 সালের 24শে ডিসেম্বর সরকার বিরোধী অভ্যুত্থানকে সমর্থন জানিয়ে আফগানিস্তানে ঢুকে পড়েছে সোভিয়েত সৈন্যরা।
তাদের প্রথম লক্ষ্য প্রেসিডেন্টের প্রাসাদ, আফগান রেডিও এবং টেলিভিশনের সদর দপ্তর। সে সময় আফগান ন্যাশনাল রেডিওর একজন তরুণ প্রযোজক ছিলেন শাসাওয়ার সাঙ্গারওয়াল। তার সাথে কথা বলে এই প্রতিবেদনটি তৈরি করেছেন মাহজুবা নওরোজি। পরিবেশন করছি মিজানুর রহমান খান। সে সময় আফগানিস্তানের প্রেসিডেন্ট ছিলেন হাফিজুল্লাহ আমিন। তৎকালীন সোভিয়েত ইউনিয়নের দিক থেকে সরে গিয়ে পশ্চিমা দেশগুলোর প্রতি আনুগত্য দেখানোর সাথে সাথেই তার বিরুদ্ধে অভ্যুত্থান পরিচালিত হয়। এরপর সোভিয়েত বাহিনী সেখানে ছিল 9 বছর। Within 24 hours of the warning by the United States about the build-up of Soviet troops and military equipment in Afghanistan, আফগানিস্তানে সোভিয়েত সৈন্যের উপস্থিতি ও সামরিক সরঞ্জামাদি জড়ো করার বিষয়ে যুক্তরাষ্ট্রের হুঁশিয়ারির 24 ঘন্টার মধ্যেই খবরে জানা যাচ্ছে সেখানে অভ্যুত্থান হয়েছে, যদিও এই খবরের সত্যতা এখনো নিশ্চিত করা যায়নি। ইরানের সরকারি বার্তা সংস্থার খবর অনুসারে আফগান রাজধানী কাবুলের রেডিও স্টেশনে আজ দুপুরে একটি খবর প্রচার করা হয়েছে, যাতে বলা হয়েছে যে প্রেসিডেন্ট হাফিজুল্লাহ আমিনের সরকারকে উৎখাত করা হয়েছে। নতুন একজন প্রধানমন্ত্রী দায়িত্ব নিয়েছেন। খবরে আরও বলা হয়েছে যে সান্ধ্য আইন জারি করা হয়েছে। রেডিওতে বাজানো হচ্ছে সামরিক সঙ্গীত। শাসাওয়ার সাঙ্গেরওয়াল ছিলেন সে সময় আফগান ন্যাশনাল রেডিওর একজন তরুণ প্রযোজক। সারাদিনের কাজের শেষে সন্ধ্যা 6টার দিকে কোটটা নিয়ে আমি অফিস থেকে চলে যাচ্ছিলাম। সেদিন খুব ঠান্ডা পড়েছিল, বাইরেও খুব তুষারপাত হচ্ছে। যখন চলে যাব তখন অফিসের সামনে একটি ক্যামেরা ভ্যান এসে হাজির হলো। তাতে ছিল ক্যামেরাম্যান ওমর ও প্রযোজক সাদিক ভাট। ওমরকে খুব ভীত দেখাচ্ছিল। সে বলল সে একটা অদ্ভুত জিনিস দেখেছে। রেকর্ডিং এর মান নিয়ে সে খুশি ছিল না, তাই সে নতুন করে রেকর্ডিং এর জন্য আবার প্রেসিডেন্টের প্রাসাদে গিয়েছিল। সে বলল আমি যখন ওখানে গেলাম তখন রক্ষী চিৎকার করে বলল, এখান থেকে চলে যাও, তোমার ভিডিও নিয়ে চিন্তা করো না। আমি বললাম যে খবরে তো আমরা এটা ব্যবহার করতে পারবো না, আমাকে খুব দ্রুত আরেকটা শট নিতে হবে। তখন রক্ষী আমার মুখে একটা চড় মেরে বসলো। সে বলল, চলে যাও, তুমি কি দেখতে পাচ্ছ না এখানে কি হচ্ছে? ওমর তখন দেখতে পেলেন যে কেন্দ্রীয় কমিটির একজন সদস্য ভবনের বাইরে সিঁড়ি থেকে পড়ে যাচ্ছে। তিনি অজ্ঞান হয়ে গেছেন। রক্ষী বলল যে কেন্দ্রীয় কমিটির সবার শরীরে বিষ প্রয়োগ করা হয়েছে, পরিস্থিতি খুবই খারাপ, তুমি চলে যাও। আফগান প্রেসিডেন্ট হাফিজুল্লাহ আমিন তখন তার পার্টির সব সদস্যদের জন্য মধ্যাহ্ন ভোজের আয়োজন করেছিলেন। খাবারের সময় প্রেসিডেন্ট আমিন এবং তার আরও কয়েকজন অতিথি জ্ঞান হারিয়ে ফেলেন, কারণ তাদের শরীরে বিষ প্রয়োগ করা হয়েছে। এটা ছিল তার বিরুদ্ধে পরিচালিত অভ্যুত্থানেরই অংশ, যাতে সমর্থন দিয়েছে আফগানিস্তানেরই বৃহৎ প্রতিবেশী দেশ সোভিয়েত ইউনিয়ন। I went back inside to the technician's office, and as I sat down, I had a আমি ভেতরে টেকনিশিয়ানের অফিসে ফিরে গেলাম। সেখানে বসে রইলাম কিছুক্ষণ। একটা গুলির শব্দ শুনলাম, খুব কাছেই ছিল ওটা। তখনই মেঝেতে বসে পড়লাম। টেকনিশিয়ান বলল, চলো স্টুডিওতে চলে যাই। রেডিওর স্টুডিওটা ছিল মাটির নিচে। যখন নিচের দিকে যাচ্ছিলাম তখন প্রচণ্ড গোলাগুলির আওয়াজ শুনতে পেলাম। কয়েকটা গুলি আমাদের ভবনেও এসে পড়ছিল। রেডিও স্টেশন, টিভি স্টেশন এবং তাজবেগ প্যালেস সবই আক্রান্ত হয়েছে। তাজবেগ প্যালেস একটি দুর্গ হওয়ার কথা ছিল। ধারণা করা হয়েছিল কামানের গোলা হামলার মধ্যেও এর প্রাচীর অটুট থাকবে। কিন্তু আফগান সামরিক বাহিনীকে অচল করে দেওয়ার পর সোভিয়েত সৈন্যরা সন্ধে 7টার পর এই প্যালেসকে আক্রমণ করতে শুরু করে। শাসাওয়ার সাঙ্গেরওয়াল তখনও রেডিও স্টেশনে কাজ করছিলেন। আন্ডারগ্রাউন্ড স্টুডিওর ভেতরে 5 থেকে 6 জন লোক ছিল। তখন 2 ব্যক্তি হুট করে এর ভেতরে ঢুকে পড়ল। তাদের কাউকে চিনতে পারিনি। একজনের পরনে ছিল রুশ টুপি ও চশমা। আমি ভাবলাম তারা হয়তো কোনো রুশ নাগরিক কিংবা কোনো বিদেশি হবেন। তারা আমার দিকে এগিয়ে এলো। ফরাসি ভাষায় বলল, তোমার নাম কি? বললাম, আমি শাসাওয়ার সাঙ্গেরওয়াল। সে বলল, আমি ওয়াতানজার। তার সঙ্গে ছিলেন একজন রুশ নাগরিক। মোহাম্মদ আসলাম ওয়াতানজার ছিলেন একজন গুরুত্বপূর্ণ আফগান জেনারেল এবং প্রভাবশালী রাজনীতিবিদ।
بعدم وطنجار مرا گفت که شما برین امی کسیتای ওয়াতানজার আমাকে বললেন কিছু দেশাত্মবোধক ও বিপ্লবের গান নিয়ে আসতে। আমি তখন আর্কাইভে গিয়ে কিছু দেশপ্রেমের গান নিয়ে এসে বাজাতে শুরু করি। playing them. এই দখল অভিযানে যে 3 ব্যক্তি নেতৃত্ব দিচ্ছিলেন, ওয়াতানজার ছিলেন তাদেরই একজন। One of them was like this. তার দায়িত্ব ছিল সংবাদ মাধ্যমকে নিয়ন্ত্রণ করা, আর এই কারণেই তিনি রেডিও স্টেশনে এসেছিলেন। আমি খুব ভয় পেয়ে গিয়েছিলাম, কারণ তখনও বাইরে তীব্র গোলাবর্ষণের শব্দ হচ্ছে। টিভি স্টেশন থেকে কেউ একজন ফোন করে জানালো যে বিদেশিরা তাদেরকে জিম্মি করেছে। সবাইকে জড়ো করা হয়েছে একটি হলের ভেতরে। নারী সহকর্মীরা এতটাই ভয় পেয়ে গিয়েছিলেন যে তারা তাদের কাপড় ভিজিয়ে ফেলেছে। আসলাম ওয়াতানজার বললেন তাকে টিভি স্টেশনে নিয়ে যেতে। আমরা তাকে শর্টকাট একটি পথে সেখানে নিয়ে গেলাম। তিনি সবাইকে মুক্তি দিলেন। তারপর রেডিও ও টিভিতে যারা কাজ করত তাদেরকে একটি বাসে উঠিয়ে বাড়ি পাঠিয়ে দেয়া হলো। কয়েক ঘন্টা পরেই যুদ্ধের তীব্রতা থেমে যায়। وقتی که ما طرف خانه می رفتیم هیچ گفی نبود، هیچ چیزی نبود، هیچ چیز. যখন বাড়ি ফিরে যাচ্ছিলাম তখন কাবুল অনেক শান্ত, মনে হচ্ছিল একটা ভুতুড়ে শহর। অনেক জায়গায় তুষারের ওপরে রক্তও পড়েছিল। অনেক মানুষকে হত্যা করা হয়েছে। পরদিন যখন কাজে গেলাম দেখলাম চারদিকে প্রচুর রুশ সৈন্য। বাবরাক কারমালের সমর্থকরা হাতে পড়েছিল সাদা ব্যান্ড, যাতে তাদেরকে সহজে চেনা যায়। আকাশে এত বিমান উড়ছিল যে আপনার পাশে যে আছে তার সাথেও কথা বলা অসম্ভব ছিল। সরকারের পরিবর্তন প্রায় সম্পন্ন হয়ে গেছে। و ما طرف صبح که آمدیم کابینه حفیظ الامین همیشه آورد. পরদিন হাফিজুল্লাহ আমিনের মন্ত্রিসভার সব সদস্যকে রেডিও ও টিভি স্টেশনে আসতে বলা হলো। সবাইকে গ্রেফতার করে পাঠিয়ে দেওয়া হলো জেলখানায়। আমার কাছে যেটা সবচেয়ে খারাপ লেগেছিল সেটা হলো ধ্বংসযজ্ঞ। দরজা জানালা ভেঙে ফেলা হয়েছে, কোনো কোনো সহকর্মীকে হত্যা করা হয়েছে। তাদের মধ্যে একজন ছিল যিনি মাত্র কয়েকদিন আগে বিয়ে করেছিলেন। 1979 সালের 28শে ডিসেম্বরের সকালের মধ্যেই সরকারের পরিবর্তন ঘটে গেল আফগানিস্তানে। হত্যা করা হলো প্রেসিডেন্ট আমিনকে। ক্ষমতায় বসানো হলো সোভিয়েতপন্থী রাজনীতিবিদ বারবাক কারমালকে। کدام پروگرامای خاص نبودن. یارا گفتم میتونیم که در حدود দখল অভিযানের পর আমরা কোনো অনুষ্ঠান তৈরি করিনি। 1 সপ্তাহ ধরে শুধু দেশাত্মবোধক গান বাজিয়েছি। কখনো কখনো আমরা এই বিপ্লবের পক্ষে ধারাভাষ্যও প্রচার করেছি। টেলিভিশনেও কিছু হয়নি। বাবরাক কারমাল রাশিয়া থেকে ফিরে আসার পর টেলিভিশনে আবার অনুষ্ঠান সম্প্রচার শুরু হলো। প্রেসিডেন্ট আমিনকে হত্যার পর কাবুল রেডিও থেকে আফগান জনগণের উদ্দেশ্যে বারবাক কারমালের একটি ভাষণ প্রচার করা হয়। সেখানে তিনি দাবি করেন যে প্রেসিডেন্ট আমিনের নিপীড়ন ও বর্বরতার কারণে তাকে এই পদক্ষেপ নিতে হয়েছে। After the invasion, I worked at the radio station for 1 more year. এই দখলদারিত্বের পর আমি আরও 1 বছর ওই রেডিও স্টেশনে কাজ করেছি। তারপর আমি চাকরি ছেড়ে দিয়ে ফিরে যাই শিক্ষকতায়। কাবুল বিশ্ববিদ্যালয়ে ইতিহাস পড়াতে শুরু করি। শাসাবর সাঙ্গারওয়ালের জীবন যখন স্বাভাবিক হয়ে আসছিল তখন সোভিয়েত দখলদারিত্বের বিরুদ্ধে বিরোধিতা জোরদার হতে শুরু করে। পশ্চিমা দেশ এবং সৌদি আরবের কাছ থেকে অর্থ সাহায্য পেয়ে শক্তিশালী হতে থাকে মুজাহিদিনরা। শীতল যুদ্ধের সময় আফগানিস্তান হয়ে ওঠে একটি অন্যতম রণক্ষেত্র। দুই পক্ষ সেখানে সরবরাহ করে প্রচুর অস্ত্র। শাসাওয়ার সাঙ্গেরওয়াল 1992 সালে আফগানিস্তান ছেড়ে ব্রিটেনে চলে আসেন, কিন্তু সেদিন কি ঘটেছিল সেটা তিনি কোনোদিনও ভুলতে পারেননি। همون لحظه که اولین فایر که ما جای شسته بودیم و اولین فایر অফিসের জানালাতে যেভাবে গুলিটা আঘাত হেনেছিল সেটা আমি কখনো ভুলতে পারবো না। রেডিও ও টিভি স্টেশন তৈরি করে দিয়েছিল জার্মানরা। বিশেষ ধরনের কাঁচ দিয়ে তৈরি করা হয়েছিল জানলাগুলো, যাতে এর কাঁচ কখনো না ভাঙে। আমি জানি না এটা কি ধরনের বুলেট ছিল, কিন্তু সেটা জানালার কাঁচ ভেঙে দিয়েছিল। আমি ভাগ্যবান যে সেদিন আমি বেঁচে গেছি। শাসাওয়ার সাঙ্গেরওয়াল এখন একজন লেখক। ইতিহাস ও সাহিত্য বিষয়ে লেখালেখি করেন। আফগানিস্তানের প্রাচীন ইতিহাসের উপর একটি গ্রন্থ রচনা করছেন তিনি। মিজানুর রহমান খান।
এখনকার প্রধান খবর। লন্ডন, মাদ্রিদ সহ ইউরোপের অনেক বড় বড় শহরে হাজার হাজার মানুষ বর্ণবাদ বিরোধী বিক্ষোভে অংশ নিয়েছেন। আর বাংলাদেশে 15% গার্মেন্টস শ্রমিক সাময়িকভাবে কাজ হারাতে পারেন, বিবিসিকে বলেছেন বিজিএমই এর একজন ভাইস প্রেসিডেন্ট। ওদিকে একটি শ্রমিক সংগঠন বলছে করোনা ভাইরাস সংকট শুরু হওয়ার পর থেকে 70,000-এরও বেশি পোশাক শ্রমিক কাজ হারিয়েছেন। আমাদের পরবর্তী অধিবেশন আগামীকাল বাংলাদেশের সন্ধ্যে 7:30, ভারতে 7টায়। শুনবেন আশা করে। আমি শাকিল আনোয়ার। আজকের মতো এখানেই বিদায় চাইছি।